আজকে আমরা তৃতীয় পর্বে আছি এবং এই তিনটা পর্ব শোনার পরে আমার মনে হয় শেয়ার বিনিয়োগ করা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তৃতীয় পর্ব, এই আজকের পর্বের প্রথম প্রশ্ন, ব্রোকারেজ হাউসের লাভ কোথায়? ব্রোকারেজ হাউসের ফাংশন কি? কমিশন এজেন্ট। আপনার কেনা বেচা করে দিচ্ছে ব্রোকারেজ হাউস, আপনার অ্যাকাউন্ট খুলে দিচ্ছে ব্রোকারেজ হাউস। এই যে আপনি কেনা বেচা করছেন সেখানে একটা কমিশন ব্রোকারেজ হাউস পায়। যদি আপনি লাভজনকভাবে শেয়ারে কেনা বেচা করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, তাহলে ওই কমিশনটা কোনো ব্যাঘাত ঘটে না বা কমিশনটা তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যদি আপনি লসে বিক্রি করেন তাইলে কি হয়? একদিকে আপনার ক্যাপিটাল লস হয়, অন্যদিকে আপনার কমিশন লস হয়। কাজেই সাবধান। ব্রোকারেজ হাউসকে বড়লোক বানানোর আপনার কোনো দরকার নাই। আপনি অ্যাকাউন্ট খুলেন আপনি নিজে বড়লোক হওয়ার জন্য, আপনি অ্যাকাউন্ট খুলেন জেনে বুঝে বিনিয়োগ করেন, ব্রোকারেজ হাউস যেটুকু কমিশন পায় তাতেই তার চলবে। কাজেই ব্রোকারেজ হাউস হলো কমিশন এজেন্ট, মাথায় রাখবেন। আপনার পছন্দ না মিললে, আপনার ডিসিশন না মিললে ব্রোকারেজ হাউসের কথায় আপনার কেনা বেচা করা উচিত হবে না। আপনার অ্যানালাইসিস আপনার কাছে থাকতে হবে, তারপর যদি কেনা বেচা দরকার পড়ে করবেন, নতুবা আপনি বিনিয়োগ করে বসে থাকেন। হ্যাঁ, একটা কথা আমাকে জিজ্ঞেস করেন, আমিও যেহেতু একটা ব্রোকারেজ হাউসের সাথে জড়িত আছি, আমাদের হাউসের নাম শার্প সিকিউরিটিজ লিমিটেড, যে ভাই হাউসগুলো চলবে কিভাবে? আসলে দেখেন হাউসগুলো কি চলছে এখন? সারা বছরে 2 মাসও ভালো থাকে না। কিন্তু আজকে যদি আমরা সঠিকভাবে শেয়ারকে মানুষের কাছে তুলে ধরতে পারতাম, তাইলে এই 4-5 লাখ লোক শেয়ার বাজারে থাকতো না, শেয়ার বাজারে লোক সংখ্যা থাকতো 1 কোটি। যেটা উন্নত দেশে আমরা দেখি 10%, 20%, 30% লোক শেয়ারে বিনিয়োগ করে। আমাদের দেশে বিলো 1% শেয়ার বাজারে আছেন। কাজে এই সংখ্যাটা যদি বেড়ে যেত, প্রত্যেকটা হাউজে যদি 5 লাখ করে বিও অ্যাকাউন্ট থাকতো বা 1-2 লাখ করে বিও অ্যাকাউন্ট থাকতো, প্রতি বছর 500 টাকা পেলেই তো অনেক টাকা হতো। কাজে আমরা তাড়াহুড়া করতে গিয়ে, মানুষকে বড়লোক বানাতে গিয়ে নিজেরাও পাই নাই, তারাও লস করেছেন। কাজে ব্রোকারেজ হাউস আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে। আপনি বুঝে শুনে বিনিয়োগ করেন। হ্যাঁ, ব্রোকারেজ হাউসের পরামর্শ নেন, জাস্টিফাই করেন, তারপর কিনবেন বেচবেন। নতুবা দিন শেষে আফসোস করে আপনার কোনো লাভ হবে না, ক্যাপিটাল লস আপনারই হবে। শেয়ারের দাম বাড়ে বা কমে কেন? এটা যেহেতু বাজার, এখানে ডিমান্ড সাপ্লাইয়ের একটা খেলা আছে, ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে। মনে করেন আপনি সিম্পল, এখানে 100 জন লোক আছে কিন্তু কোনো চায়ের দোকান নাই। আপনি 10 কাপ চা বানালেন, 100 জন লোকই এটার গ্রাহক, তাইলে আপনার চায়ের দাম প্রতি কাপ 50 টাকাও হতে পারে। আবার এখানে 100 কাপ চা বানানো হলো কিন্তু কোনো কাস্টমার নাই, তাইলে দামটা কিছুই থাকবে না, বরং ফ্রি খাওয়ার লোক থাকবে না। কাজেই ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারটার উপরই শেয়ারের দাম বাড়ে বা কমে। একটা হলো কোম্পানির ভ্যালু বাড়ছে, কোম্পানির ব্যবসা বাড়ছে, সেই কারণে শেয়ারের ডিমান্ড বাড়তে পারে। এটা একটা লজিক্যাল জিনিস, যৌক্তিক জিনিস। বাট এটা ছাড়াও শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়ে বা কমে, সেখানে একটা কি হয়, আর্টিফিশিয়ালি ডিমান্ড সাপ্লাই ক্রিয়েট করা যায়। তো আপনাকে সেই ক্ষেত্রে ট্র্যাপে পড়ার সম্ভাবনা থাকে। এটা বিবেচনা নিবেন, এই যে দাম বাড়লো বা কমলো, এটার ফান্ডামেন্টাল সাপোর্ট আছে কিনা। কোম্পানির ব্যবসা বাড়ার কারণে কি দাম বাড়ছে, নাকি এমনি এমনি দাম বাড়ছে? তাহলে এমনি এমনি দাম বাড়লে এমনি এমনি দাম পড়েও যেতে পারে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তারপরে আসেন, ভালো কোম্পানি কি ভালো শেয়ার? হ্যাঁ, ভালো কোম্পানি যদি বাজারে থাকে এবং আপনি যদি কিনেন, এটা ভালো শেয়ার। বাট সেই সাথে আরেকটা বিবেচনায় রাখতে হবে, ভালো দামে আছে তো। এখন মনে করেন একটা ভালো কোম্পানি কিন্তু পি রেশিও অনেক হাই, 40 পি হয়ে গেছে, 50 হয়ে গেছে, তাইলে শেয়ার ভালো হলেও আপনি ওভার প্রাইসে কিনছেন। কাজে ভালো কোম্পানি মানেই ভালো শেয়ার নয়। ভালো কোম্পানি ভালো দামে পেলে ভালো শেয়ার,
ভালো কোম্পানি চড়া দামে কিনলে ঝুঁকিপূর্ণ শেয়ার। এরপরে আসেন শেয়ার বাজারে যে প্রথমে শেয়ার আসে সেটা কি, অথবা আইপিও কি। আইপিও হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, অথবা একদম শুরুতে কোনো কোম্পানি যখন তার ডাটা এবং ফাইন্যান্সিয়ালস নিয়ে অনুমোদন গ্রহণ করে তারপর লটারি আকারে বাজারে শেয়ারে ছাড়ে, ওইটাই হলো আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এখানে সেই লটারিতে যাদের যাদের শেয়ার লাগে তারাই সেই শেয়ারের মালিক হয়। যখন এই প্রাইমারি শেয়ারটা বাজারে আসে এবং হাত বদল শুরু হয়, ওইটার নামই হলো সেকেন্ডারি শেয়ার। কাজেই শেয়ার মূলত একই, প্রথম পাওয়া গেলে এটা প্রাইমারি শেয়ার, হাত বদল শুরু হয়ে গেলে এটা সেকেন্ডারি শেয়ার। এইবারে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘরে বসে শেয়ার কেনা বেচা করা যায় কি? হ্যাঁ, আগেও যেত এখনো যায়। আপনি ফোন ট্রেড করতে পারতেন আগে, এখন অ্যাপস এসে গেছে, অনেক হাউজেরই, অনেক বড় হাউজেরই অ্যাপস আছে ভালো। এই অ্যাপস দিয়ে আপনি ঘরে বসে, রাস্তায় বসে, যে কোনো জায়গায় বসে আপনি ট্রেড করতে পারেন, কারণ এখন ফুল কন্ট্রোল আপনার কাছে। আপনি টাকা জমা করে লিমিট বাড়িয়ে আপনি শেয়ার ট্রেড করতে পারেন। আপনার রিকুইজিশন শেয়ারে মানে আপনি টাকা তুলবেন, আপনার রিকুইজিশনও অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। আপনার ওয়াচ লিস্ট রেডি করে সেই ওয়াচ লিস্টটা দেখেও আপনি ফলো আপও করতে পারেন শেয়ারে এই অ্যাপসের মাধ্যমে। কাজে এখন ঘরে বসে শেয়ারে কেনা বেচা করা যায় না, শুধু মোটামুটি শেয়ারে যা যা আপনার দরকার সব প্রয়োজনই ঘরে বসে মেটানো যায়। এরপরে প্রশ্ন, শেয়ার বাজারে সার্কিট ব্রেকার বলতে কি বোঝায়? সার্কিট ব্রেকারটা হলো একটা প্রাইস লেভেল, প্রতিটা শেয়ারের বেলায় একটা নির্ধারিত প্রাইস লেভেল থাকে যে এর নিচে নামা যাবে না প্রাইসটা একদিনে, এবং এর উপরে ওঠা যাবে না একদিনে। এটা ছোট শেয়ারের জন্য সাধারণত 7%, বর্তমানে 10%, বড় শেয়ার গুলার জন্য একটু বেশি প্রাইস। এটা আপনার টাইম টু টাইম চেঞ্জ করা হয়, রেগুলেটরি বডি এটা চেঞ্জ করে। কাজে আমরা এটুক বুঝি যে সার্কিট বলতে যেটা বোঝানো হয় সেটা হলো আপার সার্কিট আর লোয়ার সার্কিট, অর্থাৎ এর নিচে যাবে না প্রাইসটা আর এর উপরে একদিনে উঠবে না। তবে হ্যাঁ, যখন কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন হয় ওই দিন কোনো প্রাইস লিমিট থাকে না, ওই দিন প্রাইস যে কোনো লেভেলে উঠতে বা নামতে পারে। তারপরে প্রশ্ন, শেয়ার কেনার জন্য কত টাকা দরকার হয়? সত্যি বলতে কি, আপনি তো শেয়ার কিনবেন, তাহলে জানতে হবে আমাদের শেয়ারের দাম কত। শেয়ারের দাম যত তত দিয়ে টাকা, মানে তত টাকা দিয়ে আপনি শেয়ার কিনতে পারেন। কাজে যে কোনো অ্যামাউন্টে শেয়ার কেনার জন্য যথেষ্ট। তবে কারণ এখন 3 টাকা 3.5 টাকা তো শেয়ার পাওয়া যায়, আবার কিছু বাজে কোম্পানির শেয়ার 1 টাকায়ও নেমে গেছে, আবার কোন শেয়ারের দাম 2700 টাকাও আছে, 2500 টাকা আছে। কাজে আপনি যে কোম্পানি কিনবেন সেই কোম্পানির টাকা, যত টাকা কিনতে একটা শেয়ার কিনতে যত টাকা লাগে অত টাকা দিয়ে শেয়ার কেনা যায়। আপনি অ্যাপসের মাধ্যমে তত টাকা জমা করে শেয়ার কিনতে পারেন। তবে হ্যাঁ, একটা মোটামুটি একটা কনসিডারেবল অ্যামাউন্ট বা নির্ভরযোগ্য অ্যামাউন্ট না থাকলে আপনি প্রফিট তেমন একটা দেখতে পাবেন না। কাজে আমরা একটা বলি যে ইনিশিয়াল শুরু করার জন্য 1 থেকে 5 লাখ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী 1 থেকে 5 লাখ টাকা দিয়ে শেয়ার বিনিয়োগ শুরু করলে ভালো হয়। তবে এটা কোনো নয়, আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। তারপরে 3টা ছোট বেসিক জিনিস, ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট, স্পট ডে এবং রেকর্ড ডেট কি? ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট অর্থাৎ কোনো কোম্পানি, যেমন মনে করেন আমাদের বাংলাদেশে যেসব কোম্পানি আছে বেশিরভাগ শেয়ার কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার কারো কারো জুনে শেষ হচ্ছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর ডিসেম্বর এন্ডিং শেয়ার। কাজেই ডিসেম্বর শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যে তারা তাদের ফাইন্যান্সিয়ালস রেডি করেন এবং রেডি করার পর একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেন। জুন এন্ডিং শেয়ারগুলো ওই রকম, তার জুনের পরে 3 মাসের মধ্যে চেষ্টা করা হয় যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার। এই যে ডেটে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় বা লভ্যাংশ ডিক্লেয়ার করা হয় সেই ডেটটাকে বলা হয় ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। স্পট ডেট কি এবং রেকর্ড ডেট কি? রেকর্ড ডেট হলো সেই ডেট
যেদিন কোনো লেনদেন হয় না এবং ওই দিন যে বিওগুলোতে শেয়ার আছে সেই বিওগুলোই এনটাইটেলড হয় এই ডিক্লারেশনের, যে ডিভিডেন্ড ডিক্লারেশনটা হলো সেই ডিক্লারেশনের অনুসারে লভ্যাংশ পাওয়ার ক্ষমতা রাখে, সেটাই হলো রেকর্ড ডেট। অর্থাৎ রেকর্ড ডেট হলো সেই ডেট যে ডেটে আপনার কাছে শেয়ার থাকলে আপনি আগের বছরের পারফরমেন্সের উপর যে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে সেই অনুসারে আপনি ডিভিডেন্ড পান। স্পট হলো বর্তমানে যেটা প্রচলিত আছে, রেকর্ড ডেটের আগের 3 দিন, এই 3 দিনে শেয়ার কেনাবেচা করা যাবে এবং এইখানে ক্যাশ লেনদেন করা যাবে। আবার এই 3 দিনের আরেকটা সুবিধা আছে, আজকে কিনলে কালকেই ম্যাচিউরিটি। এখানে T+2 বা 3 যে ব্যাপারটা সেটা কার্যকরী নয়, যেদিন কিনলেন তার পরের দিন ম্যাচুরিটি থাকে, অর্থাৎ আপনি আগের দিন কিনে পরের দিন বেচা। এই স্পট পিরিয়ড এটা করা যায়। আবার শেয়ার কিনতে হলে আপনাকে ক্যাশ ব্যালেন্স থাকতে হবে, অন ক্রেডিটে এখানে শেয়ার, স্পটে শেয়ার কেনা যায় না।